সুমন, কিছুদিন আগে একটা নাগরিক কনভেনশন করেছেন যোগেন্দ্র যাদব এবং নাগরিক সমাজের বেশ কিছু মানুষজনকে নিয়ে। পরিষ্কার যোগেন্দ্র যাদব বলছেন নো SIR, বলছেন যে এতদিন পর্যন্ত যা হয়ে এসেছে আমাদের দেশে সরকার নির্বাচন করতো মানুষ, আর এখন উল্টে সরকার ভোটার নির্বাচন করছে, এই প্রক্রিয়াটা সেই দিকে যাচ্ছে। আপনি যে কথাগুলো শোনালেন তাতে তো সত্যিই মনে হচ্ছে যে এখন ভোটার কারা হবে সেটা নির্ধারণ করে দিচ্ছে একটা গোষ্ঠী বা একটা শাসক শ্রেণী, তারা নির্ধারণ করে দিচ্ছে এরা ভোটার হবে। এটা যদি হয় তো সত্যি তো গণতন্ত্রের জন্য সেটা খুব বিপদের কথা। সে তো আপনি ভাবছেন, সবাই কি ভাবছে নাকি? সেটা আমি ভাবছি, সবাই কি সেটা ভাবছে নাকি? সবাই তো ভাবছে খুব ভালো হচ্ছে। খুব ভালো যে হচ্ছে না সেটা বোঝা যাচ্ছে। দেখুন, আমি তো একটা সোশ্যাল মিডিয়াটাকে করি শুধুমাত্র নিজের প্রচার করার জন্য নয়, কি ধারণা লোকজনের করছে সেটার জন্য। অচেনা অজানা মানুষ বলছে আমার বাবার 92 বছর বয়স, আমার বাবাকে ডাকা হয়েছে, অথচ সেই পোস্টেই অন্যজন বলছেন এটা হতেই পারে না। ছবি আসছে, ভিডিও আসছে যে 80-85 বছরের মানুষ তাদেরকে ডাকা হচ্ছে, এবং তিনি এদেশের নাগরিক সেটা বোঝা সত্ত্বেও, মানে একটা মানুষের বয়স দেখে, আপনার বয়স ধরা যাক 60 বছর বয়স, আপনি যে ভারতবর্ষে জন্মেছেন সেটা তো এমনিই বোঝা যাচ্ছে। আপনি বাংলাদেশ থেকে এলেও, মানে আমি বাংলাদেশ থেকে এলেও সেটা অনেকদিন আগে এসছি, সেটা এই 87 সালের আগে এমনটা নয়, 2002 এর আগে এমনটা নয়, তার অনেক আগেই এসছি। সুতরাং এই যে গোটা বিষয়টা মানুষের বয়স দেখে, আপনার এখানেও যে ছবিগুলো তলা দিয়ে আসছে, একজন মানুষ, মহিলা রোজিনা বিবি, তার কপালে হাত দিয়ে 71 বছর বয়স, তার কয়টা প্রথম সারির একটি দৈনিকে এসেছিল, তিনি কপাল চাপড়াচ্ছেন, তাকে আগে দ্বিতীয়বার শুনানিতে যেতে হচ্ছে। সুতরাং একটা মানুষের বয়স দেখেও আসলে প্রযুক্তিকে মানুষ চালাচ্ছে না মানুষ প্রযুক্তিকে চালাচ্ছে, সেটা একটা প্রশ্ন। আপনি যে বলেন যোগেন্দ্র যাদব যেটা বলেছেন, এবং অনেকেই এটা বলে চলেছেন, এটা সবচেয়ে আমার খারাপ লাগার বিষয়টা হচ্ছে যে এটা মানে সোসাইটিতে একটা নাগরিক সমাজ থাকে, একটা পলিটিক্যাল সোসাইটি থাকে। পলিটিক্যাল সোসাইটির মধ্যে অদ্ভুতভাবে মানে বেশিরভাগই নিশ্চুপ হয়ে আছেন। মানে এটা কেন হয়ে আছেন সেটা আমার যথেষ্ট একটা প্রশ্নের জায়গা। বিহারে একরকম ভাবে ভোট চুরি নিয়ে কথাবার্তা হচ্ছিল, তাতে একটা যাত্রা হলো, মানে ভোট চুরির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে সেটাও নেই। পশ্চিমবঙ্গে হচ্ছে এটা, পশ্চিমবঙ্গে এখানকার যে এখানকার বামপন্থীরা কংগ্রেস এদের ভূমিকাটা, মানে এসআইআর তো সুযোগ এনে দিয়েছিল জমি পাওয়ার, এইটাকে কেন্দ্র করে কিন্তু জমি পেতে পারতেন, মাটি পেতে পারতেন। ওই একটাই কথা বলতে হয় যে ওর ক্ষতি হচ্ছে তো, মানে যখন নোটবন্দি, মানে এই যে আমাদের বিজেপি মানে কেন্দ্রের শাসক দল একটা খুব সোজা লজিকে চলে। সেটা হচ্ছে মানুষের মধ্যে যে আসল যে বিষয়টা আছে, যে মানুষ পরশ্রী কাতর। আসল সমস্যা হচ্ছে মানুষ খুব পরশ্রী কাতর। আমার পাশের বাড়ির একটি মানুষ, সে হয়তো ডাক্তার, কিংবা সে হয়তো প্রাইভেট টিউশন করেন। আমার ধারণা ছিল যে আমার যখন নোটবন্দি হবে, সেই ডাক্তার যে রোজ আমি ফিস দিই 1000 টাকা করে, 100 জন পেশেন্ট দেখেন উনি, 1000 টাকা মানে প্রায় যে টাকাটা জমে তার রোজ দিন, সেই টাকাটা উনি ওনার ব্ল্যাক মানি। যে টিউশনই করেন তার কাছে যে টাকাটা জমে সেটা ওর ব্ল্যাক মানি। এবার নোটবন্দি হওয়াতে এই টাকাগুলো ফেলে দিতে হবে। আসলে এটা তো ব্ল্যাক মানি নয়, এই যে পরশ্রী কাতরত স্বভাব, মানে ওর ক্ষতি হচ্ছে হোক। এই রাজনৈতিক দলগুলো ভাবছে যদি তৃণমূল কংগ্রেসের ক্ষতি হয় তো হোক, আমার তো কিছু ক্ষতি হচ্ছে না। মানে আমি বামেদের এমন যুক্তি শুনেছি, এটা শুনতে খুব খারাপ লাগলেও এটা আমার বলতে বাধ্য হচ্ছে। একজন বলেছেন আমরা তো শূন্য, আমার আর ভোট কোথায়, তাহলে আমি এটা নিয়ে কেন কথা বলবো? এই যে কথাটা, এটা এত হার্ডনিং কথা। একজন আমার ভোট কোথায় মানে কি? আমার ভোট তো দলিত অংশের মধ্যে। এতগুলো মানুষ মারা যাচ্ছে, আতঙ্কে মানুষগুলো মারা যাচ্ছে, বিএলও মারা যাচ্ছে। আমার ভোট তো হচ্ছে যে গরিব মানুষের মধ্যে। আমি সেই গরিব মানুষটার পাশে কেন দাঁড়াবো না? এটা তো আমার বামপন্থী চেতনা হওয়ার কথা। একজন গরিব মানুষ কষ্ট করে উনি শুনানিতে যাচ্ছেন, আমি তার পাশে কেন গিয়ে দাঁড়াবো না? এটা তো আমার বামপন্থী চেতনা আমায় শিক্ষা দেয় যে আমি তার পাশে গিয়ে দাঁড়াবো। সে আমায় ভোট নাও দিতে পারে, কিন্তু আমার চেতনা কি বলে? আমার চেতনাটা তো এটাই বলে যে আমি ওই মানুষটার পাশে গিয়ে দাঁড়াবো। আমি মনে করছি যে আমার তো ভোট শূন্য। আরে আমার ভোট তো শূন্য ওইভাবে হয় না। আমার ভোটটা তো হচ্ছে যে
আমার চেতনাটাতে। আমার চেতনা কি আমায় শিক্ষা দেয়? ওই যে দেয়ালে লেখা থাকে না, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। শিক্ষাই বা কোথায়, চেতনাই বা কোথায়, বিপ্লবই বা কোথায়? আমি কিছু মাথাতেই আসে না। যখন বামপন্থী দলগুলো সবই তো বসে বামপন্থী আন্দোলন করার জন্য নেই, মানে মেইন স্ট্রিম বামপন্থী দলগুলো এনারাও একই রকম ভাবে সোশ্যাল একই ইকুয়েশনে থাকবেন, কিভাবে ভোট ব্যাংকের পলিটিক্স করে আমি গদি দখল করব। তো তা সেটা করতে গিয়েও আপনি যেটা বলবেন সেটা করতে গিয়েও একটা আজকে দেখা যাচ্ছে যে সেখানেও যথেষ্ট পরিমাণে তারা সংগঠিত নন। হ্যাঁ, এটাই ওর কথা। মানে আমার তো এইটাই বলে, সেই আপনি বললেন না যে কংগ্রেস এই রাজ্যে কি করলো এসআইআর নিয়ে, একটা কথাও বলেছে? আমি জানি না, যদি বলে থাকে আমার জানা নেই। বামপন্থীরা 5 দিন, মানে প্রথম সারির দৈনিক গুলো 5 দিন ধরে এই ছবি দেখেই যাচ্ছে। হেনস্থার ছবি। পঞ্চম দিনে গিয়ে মুখোশ, মানে মানুষের যে কাগজ নাকি মানুষের মুখপত্র যে কাগজ গণশক্তিতে পঞ্চম দিনে গিয়ে ফ্রন্ট পেজ ছবি হলো। অথচ প্রথম সারির বুর্জোয়া, কোট আনকোট বুর্জোয়া দৈনিক গুলোই প্রথম দিন থেকে এটা দেখিয়ে যাচ্ছে। তা এখনো দেখাচ্ছে, আজ সকালেও আছে, পরশুদিন সকালে, কাল সকালেও ছিল। তা এইটা আমায় কি শিক্ষা দেয়? অদ্ভুত আমার লাগছে, মানে আমার নিজেরই খুব অসুবিধা লাগছে যে এটা নিয়ে ভাবতে। আপনি খেয়াল করেন কিনা জানি না, আমি রোজ দিন কোনো না কোনো ভাবে এই এসআইআর সংক্রান্ত একটা অসুবিধার কথা অন্তত একটা পোস্ট করি। তার কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এটা আমার মনে হয়, যেমন দেখুন তার কমেন্ট সেকশন দেখবেন, তার শেয়ার দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আমাকে অনেকে গালাগাল দিতে পারেন যে ভাই এটা হচ্ছে না, কিন্তু আমি তো একটাও মিথ্যে কথা লিখিনি, একটাও তো মিথ্যে কথা লিখিনি। আমি তো পরিষ্কার লিখছি যে এই মানুষটি একজন মানুষ অক্সিজেনের নল নিয়ে এসে শুনানিতে আসছেন এবং তারপরে তিনি মারা যাচ্ছেন। মানে এই গোটা বিষয়টা ঘটছে, আমাদের চোখের সামনে ঘটছে। কে দায়ী? আর গোটা সমস্ত কিছু নির্বাচন কমিশন ঠেকিয়ে দিয়েছে হচ্ছে একদম তলার স্টাফ বিএলওর দিকে। ঠিক মানে এই গোটা বিষয়টা বিএলওদের ঘাড়ে পড়ছে এবং বিএলওরা ভাবছেন যে কত, মানে বিএলওদের দোষ কোথায়? বিএলওরা তো চাপে পড়ে কাজ করছে। কোন একজন বিএলওর নাম্বার, আপনার যদি কোনো অসুবিধা, আপনার যদি নাম না ওঠে, আপনার কথা ছেড়ে দিলাম, যে কোনো মানুষ যদি নাম না ওঠে, যদি সে জানতে পারে তার নাম ওঠেনি, সে তো বিএলও কে প্রথম ফোন করবে। বিএলও তো রাতের ঘুম কেড়ে নেবে, সে আমার নামটা কেন ওঠেনি। এবার এই বিএলওর নাম্বারটা যে নির্বাচন কমিশন থেকে পাবলিক করে দেওয়া হলো, সেটা কার পারমিশন নিয়ে করা হলো? একদম, বরং করা উচিত ছিল নির্বাচন কমিশনের কোন আধিকারিকের নাম। ঘটনা তো নির্বাচন কমিশনের আধিকারিকের নাম না দিয়ে বিএলওর নামটা দেওয়া হয়েছে, যে পেশা এর সাথে বিএলওর পার্সোনাল ফোন নাম্বার। তাও যদি বুঝতাম নির্বাচন কমিশন একটি আলাদা নম্বর দিচ্ছে, আলাদা ফোন দিচ্ছে, আলাদা ট্যাব দিচ্ছে, সেইখানে কাজ করছে, তার একটা নম্বর। আপনি মনে করুন আমার ফোন নাম্বার আপনি যদি পাবলিক করে দেন, সবাই তো আমাকে ফোন করবে। আপনি আপনার নাম্বার যদি আমি পাবলিক করে দিই, তাহলে সবাই তো ফোন করবে যে ভাই আমার নামটা কেন নেই। দেখবেন আপনি খেয়াল করে বিএলওর পরে তারপরের যে অংশটা, সেটার নম্বরও আছে, একদম তার উপরের ধাপের যে অংশটা বোধহয় এআরও নম্বর নেই, এআরও নম্বরটি পাবলিক করা নেই। মানে তিনি হচ্ছেন অনেক ওপর লেভেলের অফিসার। আসলে তলার দিকের লোকজনের কাঁধে বন্দুক রেখে এই গোটা একটা অস্বচ্ছ প্রক্রিয়া, যার নাম এখন যে শুনানি করা হচ্ছে, যার নাম দেওয়া হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যার নাম হওয়া উচিত ছিল ইললজিক্যাল ডিসক্রিপেন্সি, অযৌক্তিক অসঙ্গতি, তার নাম দেওয়া হচ্ছে যৌক্তিক অসঙ্গতি। গোটা বিষয়টাই হচ্ছে অযৌক্তিক। আমার বাবার নামের বানানে, মানে তুই করিসনি তো ভুলটা কি হয়েছে, সেই নেকড়ে আর ভেড়ার গল্প। তুই জল ঘোলা করিসনি তো কি হয়েছে, তোর বাবা তো জলটা ঘোলা করেছে। তুই তোর বাবা করেনি দেখি, তার বাবা তো করেছে। সুতরাং তুই এইটা নিয়ে আসতে পারলে। নির্বাচন কমিশনের ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন। কারোর নামে যদি 6 জন, একজনের সাথে যদি 6 জনের ম্যাপিং করা হয়, সেটা নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়ে। আমাদের দেশ যে সময় একটা বয়সে, একটা আমাদের থেকে একটু সিনিয়র, আমার মারা 5 বোন 1 ভাই। আমাদের ছোটবেলায় আমরা পাড়াতে দেখেছি বড় ফ্যামিলি, ইললজিক্যাল ডিসক্রিপেন্সি। এটা তো মানুষ যে শুধু বাবার সাথেই, যে বাবা বা মার সাথেই সন্তানদেরটাই যে একমাত্র হচ্ছে তা তো না। বাবা মার সাথে
দাদা ঠাকুমা হিসেবে তার নাতি নাতনিদেরও হচ্ছে। তো একজনের হ্যাঁ। নামে যদি আমি বলি ছটার বেশি হলো কেন, এইগুলো যে অদ্ভুত অদ্ভুত এক একটা জিনিস হঠাৎ 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 সামনে আসছে, এই আপনার মনে যখন হবে এটা অদ্ভুত, আপনি কাকে জিজ্ঞেস করবেন? বিএলওদের তো আমি কোনোই দোষ দেখি না। আমি 5-6টা বিএলও দেখেছি, বেচারারা যথেষ্ট পরিমাণে কাজ করছে, প্রত্যেকে ফোন করলে ফোন ধরছে। আমি নিজেদের বিএলও কে দিয়ে দেখেছি, ফোন করে তারা সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু ট্রেনিং পায়নি সাধারণ প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা বা বড়জোর সেকেন্ডারি স্কুলের শিক্ষক শিক্ষিকা। তাদেরকে নিয়ে এসে এই বিভৎস চাপের মধ্যে ফেলে দেওয়া, এটা হাসির কোনো বিষয় না। সোশ্যাল মিডিয়াতে লোকে হাসাহাসি করছে, যারা হাসাহাসি করছে তাদেরকে একদিন 24 ঘন্টা ফোন অ্যাটেন্ড করতে হবে, শুধু মোবাইল অ্যাটেন্ড করতে হবে, তারপরে মাথা খারাপ হয়ে যাবে। শুকিয়ে যাবে। আমি একজন বিএলওর সঙ্গে কথা বলছি, তার হাজবেন্ড বলছেন যে আমাদের ফ্যামিলি লাইফ শেষ হয়ে গেছে। একজন বিএলও বলছেন আমাদের ফ্যামিলি লাইফ শেষ, আমার একটা ছোট বাচ্চা আছে, আমি কোনো সময় দিতে পারছি না। মানে এটা অসম্ভব একটা প্রক্রিয়া, এবং সেটা আজকে থেমে যাবে এমনটা নয়, 15ই ফেব্রুয়ারি থেমে যাবে এমনটা নয়, এটা কন্টিনিউয়াস প্রসেস। পরে আবারও কিছু লোক ফোন করবেন, তারা বলবেন, তারা বিএলওর দিকে আঙ্গুল তুলবেন, বিএলওর নামে মামলা হবে, এই অনেক কিছু হবে। এটাতে এখানে শেষ হয়ে যাবে না। মানে ওরা ভাবছেন এটা শেষ হয়ে যাবে, কিন্তু এটা শেষ হবে না। এটা ইলেকশন হবে, তারপরে চলবে, তারপরেও চলবে, এবং লোকজনের নামে মামলা হবে, বিএলওদেরকে হাজিরা দিতে হবে। মানে যে কাজটা ওনারা দোষ করেননি তা সত্ত্বেও ওনাদেরকে এটার জন্য দায়ী থাকতে হবে। ওনাদের জন্য যেটা বললাম, ওই ইললজিক্যাল ডিসক্রিপেন্সি, যার নাম দিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে যৌক্তিক অসঙ্গতি, যার নাম হয়েছে অযৌক্তিক অসঙ্গতি, মানে অযৌক্তিক অসঙ্গতিকে নাম দিয়ে দিয়েছে যৌক্তিক অসঙ্গতি। সেই কারণে যদি কোনো একজন মানুষেরও নাম বাদ যায়, সেই মানুষটি যদি সচেতন হন, সেই মানুষটি তো শেষ দেখে ছাড়বেন। সেই কিন্তু আমি একদম সুমন, আমি শেষে চলে এসেছি। আমি ঠিক সুমন একটা বিষয় উল্লেখ করেছেন, সেটা নিয়ে একটু আলোকপাত করা দরকার। ওই জন্যই সুমন বলছিলেন যে মামলাটা না একেবারে সুপ্রিম কোর্টের এক ইয়েতে কোথাও মনে হয় না যে এখানেও একটা মানে যাতে দূরত্ব তৈরি হয়, সাধারণ মানুষের লড়াইটা যাতে আরো কঠিন হয়ে যায়, সেই প্রয়াসটা শুরু করা হলো। দুজনেরই মতামত নেবো আমি খুব সংক্ষেপে এই বিষয়ে। আমি খুব সংক্ষেপে বলি, এটা নিয়ে আমি আরো বিস্তারিত আমি দেখবো, কারণ প্রাথমিকভাবে যে অবজেকশনটা করতে পারবেন আপনি ফাইনাল লিস্ট প্রকাশের পরে ফেব্রুয়ারি মাসে প্রথমে একটা অবজেকশনের একটা সুযোগ থাকবে, এবং সেইটা নির্বাচন কমিশনের যে মেকানিজম তার মধ্যে থাকবে। সেটাতে আপনার যখন কোনো সমাধান পাবেন না, তখন আপনাকে কোর্টে যেতে হবে। এটা নিয়ে আমি আরো ভালো করে স্টাডি করে তখনই বলতে পারবো। নিশ্চয়ই সুমন বাবু দেখেছেন, স্টাডি করেছেন বলেই বলছেন, এবং সেটাই যদি সত্যি হয় তাহলে কটা মানুষ সুপ্রিম কোর্টে গিয়ে কেস করতে পারে। সুপ্রিম কোর্টে আমাদের সংগঠন কেস করে বলে অন্তত এটুকু আমরা জানি, বা আরো রাজনৈতিক দল বা অন্য যাদের সাথে সুমনবাবুরা যুক্ত রয়েছেন তারা কেস করেন বলে জানা যায়, যে এই প্রক্রিয়াটাও অত্যন্ত এক অর্থে বলা যেতে পারে এলিট এবং কঠিন। হ্যাঁ, এই দুটো করা মানুষের পক্ষে দুষ্কর। সামগ্রিক আমি প্রক্রিয়া স্বচ্ছতা। হ্যাঁ, এই মনে করুন যে সুপ্রিম কোর্টের জয়মাল্য বাগচি বিহারের শুনানির সময় বলেছিলেন যে আপনারা 15টা মানুষকে নিয়ে আসুন, নাকি 10টা মানুষকে নিয়ে আসুন। বিহারের সিওয়ান থেকে মিন্টু পাসওয়ানকে দাঁড় করানো হয়েছিল যে উনি জীবিত কিন্তু তাকে মৃত দেখানো হয়েছে। এটা তো এক ধরনের ঘটনা। তখন উনি বলেছিলেন, জয়মাল্য বাগচি বলেছিলেন, বিচারক জয়মাল্য বাগচি বলেছিলেন, এটা তো একটা স্ট্রে এক্সাম্পল হলো। আপনি 100টা লোক নিয়ে দাঁড় করানো সুপ্রিম কোর্টে, এবং আপনি খেয়াল করে দেখবেন, যারা স্টাডি করবেন, ডক্টর হালিমকেও আমি বলছি একটুখানি দেখে নিন, সেটা হচ্ছে যে এই গোটা মামলা তলায় কিছু হবে না। গোটা মামলাটাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দূরত্ব তৈরি করা, যাতে ওই মামলাটা এই তলায় আর এই অসুবিধাটা না হয়। সেই অসুবিধাটা না হলে সোজা নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে। এবার আমার যদি নাম বাদ যায়, আমি সুপ্রিম কোর্টে যাবো এই মামলাটা লড়তে? এটা হয় সম্ভব? আমার পক্ষে এটা সময় আছে? মানে আমি দিল্লিতে গিয়ে একজন উকিল তো অ্যাপয়েন্ট করতে হবে, একজন আইনজীবীকে অ্যাপয়েন্ট করতে হবে যিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, তাকে অ্যাপয়েন্ট করে আমি ইন্ডিভিজুয়ালি সেই মামলাটা লড়বো। সেই মামলার শেষ কোথায় হবে, এটা মানে ইম্পসিবল একটা টাস্ক। এবং এই টাস্কটা যাতে হয়, এবং আমি মানে বলতে বাধ্য হচ্ছি, সর্বোচ্চ আদালতের ভূমিকা অত্যন্ত খারাপ, এবং উনি শুনছেন না, ডেট পিছাচ্ছেন, ক্রমশ ডেট পিছাচ্ছেন। এবং এই ডেটটা পিছাতে কবে যে এরপরের শুনানিটা হবে সেটাও আমি ভুলে গেছি। আমি জানতাম 17 ডিসেম্বর হওয়ার কথা, সেটাও বোধহয় পিছিয়ে গেছে, এখনো ভুলেও গেছি আমি কবে হবে। আমি জাস্ট একটা প্রশ্ন রাখি আপনার চ্যানেলের মাধ্যমে, যে ভোটার তালিকা থেকে, ফাইনাল ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ যাবে,
তাদের কি হবে এ সম্পর্কে সরকার কি ভেবেছেন? হ্যাঁ, কারণ তাদের শুধু কি ভোটার তালিকা থেকে নাম বাদ গেল, নাকি তাদের নাগরিকত্ব খারিজ হয়ে গেল? এবং নাগরিকত্ব খারিজ হয়ে গেলে কি প্রত্যেকের নামে এবার ফরেনার্স ট্রাইব্যুনালে গিয়ে কেস হবে? এখানে কি এটা মিটমাট হবে? এই সংক্রান্ত বক্তব্যগুলো তো স্পষ্ট হওয়া উচিত। রাজনৈতিক হুঙ্কার শোনা যাচ্ছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাব, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাব, এই হুঙ্কারটা রাজনৈতিক ভাবে শোনা যাচ্ছে, কিন্তু সঠিকভাবে নির্বাচন কমিশন তরফে এবং সরকার তরফে কোনো দিক নির্দেশ নেই। কিছু মানুষের নাম তো বাদ যাবেই, বিহারেও বেশ কিছু লক্ষ মানুষের নাম বাদ গেছে। এদের ভবিষ্যৎটা কি আমাদের গণতন্ত্রে? মানে একেবারে শেষে শুধু একটা আজকের আলোচনায় সেটা একেবারে ছুঁতে পারিনি, সেটা হচ্ছে বারবার করে সোচ্চারে যেটা বলা হচ্ছে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী, বারবার জিজ্ঞাসা করা হয়েছে, তার কোনো মানে কোনো হদিশ নেই, কিচ্ছু বলা হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তিনি আবারও বলে গেলেন ঘুষ পেটিয়ে এখানকার সবচেয়ে বড় বিপদ, এটা মাথায় রাখতে হবে, আমরা সেটাকে নির্মূল করব। মানে কিসের ভিত্তিতে বলছেন বোঝা যাচ্ছে না। আপনাদের দুজনের কাছে এক কথা। আমি একজন রোহিঙ্গার নাম পেয়েছি, আশালতা চক্রবর্তী। উনি এসেছিলেন, 91 বছর বয়স, উনি এসেছিলেন শুনানিতে। আশালতা চক্রবর্তী, উনি হচ্ছেন রোহিঙ্গা একজন, সেটা আমি পেয়েছি। আমি আরো একজন রোহিঙ্গা পেয়েছি, জয় গোস্বামী পেয়েছি, আমি অনির্বাণ ভট্টাচার্য পেয়েছি, আমি দেব পেয়েছি, আমি আরো অনেক নাম পেয়েছি, যেগুলো সমস্ত হিন্দু নাম। কান্তি গাঙ্গুলি পেয়েছি, কান্তি গাঙ্গুলিও পেয়েছি, এবং আরো অনেকের নাম পেয়েছি যারা মোটামুটি কোট আনকোট রোহিঙ্গা। এবং এদেরকে সবাইকে ডিটেনশন ক্যাম্পে একসঙ্গে থাকতে হবে ভেবে আমার বেশ আনন্দ হচ্ছে। এবং এই আনন্দটা নিয়ে আমি আজকে অনুষ্ঠানের শেষ কথা বলতে চাই, এই আনন্দে আমি থাকছি। হয়তো বা আমাকেও যেতে হবে ওই ডিটেনশন ক্যাম্পে, এবং কান্তি গাঙ্গুলি, দেব, অনির্বাণ ভট্টাচার্য এরকম একটা সাংস্কৃতিক এবং বামপন্থী পরিবেশে থাকতে পারবো ভেবেই ভালো লাগছে। বিহারে কোনো রোহিঙ্গা পাওয়া যায়নি, এখানেও রোহিঙ্গা বলে যেটা হচ্ছে সেটা আমরা জানি। সবসময় ধর্মের নামে যেভাবে মানুষের কাপড় চোপড় দেখে নাকি বোঝা যায় তারা কোন দলের লোক, যেভাবে কেউ কারুর গোয়াল থেকে গরু বাছুর খুলে নিয়ে যায় বলে ক্যাম্পেইন হয়, সেইভাবেই রোহিঙ্গা পাওয়া যাচ্ছে। এবং এর মধ্যে মেইন স্ট্রিম মিডিয়ার একটা বড় ভূমিকা ছিল, তারা বাড়ির পর বাড়ি রোহিঙ্গা থাকতো খালি করে চলে গেছে বলে ছবি দেখাচ্ছিলেন। ফেক নিউজের যে ফ্যাক্টরি আছে তারও একটা কন্ট্রিবিউশন ছিল। এসব কিন্তু এর থেকেও মারাত্মক কথা, কিছু সাধারণ মানুষ এটা বোধহয় বিশ্বাস করতে শুরু করেছিলেন। কিন্তু আমি শেষ কথা এটাই বলবো যে মানুষকে তার মানে আমার মোবাইলে কি খবর আসলো, আমার হোয়াটসঅ্যাপে কি ফরওয়ার্ড আসলো, তার থেকেও বেশি আজকের দিনে নিজের কমন সেন্সের প্রতি বিশ্বস্ত থাকতে হবে, নিজের সাধারণ বোধ বুদ্ধিকে বেশি বিশ্বাস করতে হবে। কারণ চারপাশ থেকে যে ধরনের তথ্য খবরাখবর মগজ ধোলাইয়ের যে সমস্ত ইস্যুজ আসবে, সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই প্রযুক্তি আমাদের বিভ্রান্ত করবার জন্য ব্যবহৃত হচ্ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের মস্তিষ্ক প্রক্ষালনের যন্ত্র হিসেবে প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমি সুমনকে আবারও ডাকবো, আপনাকেও ডাকবো, কারণ এরপরে আমি রাজনৈতিক নেতাদের চেষ্টা করবো সামনে আনতে। কেন এটা হলো না সেই প্রশ্নগুলো তারা জবাব দেবেন, আমি চেষ্টা করব। আর কিছুদিনের মধ্যেই কোনো রাজনৈতিক নেতাকে সামনে এনে যে কেন এটাতে তারা ততটা সরব হলেন না, বিশেষ করে বামপন্থীরা এবং কংগ্রেসীরা। আপনাদের দুজনকেই আপাতত অনেক ধন্যবাদ, আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ আপনাদেরও, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের কথা শুনলেন। আমরা আবারও বলছি, প্রশ্নগুলো তুলবই, খুব সীমিত ক্ষমতা আমাদের, কিন্তু তৎসত্ত্বেও এই প্রশ্নগুলো তোলাই বোধহয় এই সময় দায়। অন্তত কারোর বোধে, কারোর চেতনায় একটু ধাক্কা লাগবে, এই জন্যই বারবার এই কথাগুলো তুলে আনা।